আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নিশ্চয় তোমরা স্ক্রিনে বা পর্দায় বই দেখে তোমরা অনুভব করতে পেরেছো। আজকে আমরা ফিন্যান্স ব্যাংকিং বিষয়ের পঞ্চম অধ্যায়ের মূলধন আয় ব্যয় পাঠ্যক্রম বা মূলধন বাজেটিং সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা ফিন্যান্স ব্যাংকিং বইয়ের তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য নিয়ে এবং চতুর্থ অধ্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে আমরা একাধিক ক্লাস নিয়েছি অনলাইনে। তো আজকে আমরা মূলধন আয় ব্যয় পাঠ্যক্রমে বাজেটিং বা মূলধন বাজেটিং এর প্রথম ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে পাঠ উপস্থাপক হিসাবে সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পঞ্চম অধ্যায়ের আলোচনা শেষে বা আলোচনা থেকে আমরা যা যা জানতে পারবো সেসব বিষয়গুলো হলো মূলধন বাজেটিং এর ধারণাটা আমরা ব্যাখ্যা করতে পারবো, মূলধন বাজেটিং এর গুরুত্বটা আমরা বিশ্লেষণ করতে পারবো, মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারবো, মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ সম্পর্কে আমরা জানবো। শিক্ষার্থীরা, নিচে তোমরা কিছু ছবি লক্ষ্য করতেছ। একটি ফ্রিজ, একটি সেলাই মেশিন, হুইল চেয়ার এবং অর্থাৎ চুল কাটার ইলেকট্রিক যে মেশিনগুলো রয়েছে এগুলো। শিক্ষার্থীরা, মুদি দোকানের জন্য একটি প্রেস অথবা কনফেকশনের জন্য দোকানের জন্য একটা প্রেস ক্রয় করতে পারে, দরজা দোকানের জন্য একটা সেলাই মেশিন ক্রয় করতে পারে এবং সেলুনের জন্য হুইল চেয়ার চুল কাটার মেশিনের প্রয়োজন হতে পারে। এই যে মুদি দোকানের জন্য প্রেস এবং দর্জি দোকানের জন্য সেলাই মেশিন এবং তোমার সেলুনের জন্য হুইল চেয়ার এবং চুল কাটার মেশিন ক্রয় করা হয়েছে, এগুলা মূলধন বাজেটিং প্রক্রিয়ার একটা অংশ। শিক্ষার্থীরা, বিস্তারিত আমরা আলোচনায় জানতে পারবো। শিক্ষার্থীরা, প্রথমে আমাদের যে কোনো ব্যবসা আরম্ভ করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে অর্থের প্রয়োজন। আর এই অর্থ থাকে ব্যবসায়িক ভাষায় আমরা বলে থাকি মূলধন। অর্থাৎ যখন আমরা এই অর্থটাকে ব্যবসায় বিনিয়োগ করব তখন সেটা আমরা মূলধন বলে থাকি। আমাদের যে কোনো ব্যবসা শুরু করার জন্য অর্থ বা মূলধনের অবশ্যই কি প্রয়োজন আছে। শিক্ষার্থীরা, মূলধন বাজেটিংটা কি? মূলধন বাজেটিংটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠান নগদ আন্তঃপ্রবাহের সাথে বহিঃপ্রবাহের তুলনা করে বিনিয়োগটির গ্রহণযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীরা, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ ব্যবসায়ীটা কি আদৌ কি যে বিনিয়োগটা করতেছে তা লাভজনক হবে, তার প্রকল্পটি যে ক্ষেত্রে বিনিয়োগ করতেছে সেটা কি লাভজনক হবে কি হবে না, এইসব বিষয়গুলো নিয়ে বিনিয়োগকারীকে একটা সিদ্ধান্ত উপনীত হয়। আর এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় যেতে হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মূলধন বাজেটিং প্রক্রিয়া যত বেশি ভালো, সেই প্রতিষ্ঠান তত বেশি বা সেই প্রকল্পটি তত বেশি লাভজনক বলে বিবেচিত হবে। আর যেটার মূলধন বাজেটিং প্রক্রিয়া ভালো নয় বা মূলধন বাজেটিং এ কোনো ধরনের ঘাটতি ছিল, সেই ক্ষেত্রে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ব্যর্থ হতে পারে বা প্রকল্পটি ব্যর্থ হতে পারে। তো শিক্ষার্থীরা, মূলধন বাজেটিং এর সঙ্গে আমাদের যেসব বিষয়গুলো জড়িত সেটা হচ্ছে জমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়। এছাড়া জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন ব্যয়, এগুলো মূলধন বাজেটিং এর সাথে সম্পর্কিত। শিক্ষার্থীরা, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে আনায়ন, এগুলো তোমার মূলধন বাজেটিং প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। তো আমরা এখন মূলধন বাজেটিং এর গুরুত্বটা কেন সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। মূলধন বাজেটিং এর গুরুত্বের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মুনাফা সংক্রান্ত বিষয়। এই যে আমরা ছবিতে লক্ষ্য করলাম একটা প্রেস ক্রয় মুদি দোকানের জন্য। হ্যাঁ, মুদি দোকানের জন্য যিনি প্রেস ক্রয় করেছেন, এই প্রেসটি তিনি নিশ্চয় চিন্তা করেছেন তার আশেপাশে অর্থাৎ ঠান্ডা পানীয় বা আইসক্রিমের চাহিদা বেশি। এই লক্ষ্যে তিনি
একটা ফ্রিজ ক্রয় করে সেখানে তিনি আইসক্রিম বা তোমার ঠান্ডা পানীয় রাখলে সেক্ষেত্রে তিনি হয়তো অধিক মুনাফা বা অধিক বিক্রি হবে, সেক্ষেত্রে তার অধিক মুনাফা হবে। এই বিষয়টি তিনি বিবেচনা করে এই যে ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ এইখানে এই মূলধন বাজেটিংটা করেছেন, ফ্রিজ কেনার জন্য মূলধনটা বাজেট করেছেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি তিনি যদি যে লক্ষ্য নিয়ে করেছেন সেক্ষেত্রে তার যদি ঠান্ডা পানীয় বা আইসক্রিমের চাহিদা কমে যায় বা না থাকে, অথবা অন্য কোনো কারণে যদি কমে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে তার মুনাফা ঘাটতি পড়তে পারে, তার মূলধন বাজেটিংটা ব্যর্থ হতে পারে। এজন্য মুনাফা সংক্রান্ত বিষয়টিও মূলধন বাজেটিং এর ক্ষেত্রে গুরুত্ব বহন করে শিক্ষার্থীরা। এরপর বিনিয়োগের বিশাল আকার। বিনিয়োগের বিশাল আকার বলতে এখানে আমরা ব্যবসায়ের অনেক সময় বড় বড় ধরনের, যেমন আমরা কি করতে পারি, ঢাকার অদূরে একটা জায়গায় বড় একটা আমরা এই কারখানা স্থাপন করব। তো সেখানে আমরা কি করলাম, তোমার কারখানা স্থাপন করেই ফেলছি এই আশা নিয়ে যে সেখানে গ্যাস বিদ্যুৎ সরবরাহ এখন না থাকলেও সরকার কিছুদিনের মধ্যে হয়তো অনুমোদন দিবে, গ্যাস বিদ্যুৎ সবকিছু পাবে। কিন্তু যখন তুমি কারখানাটা স্থাপন করলে তখন হঠাৎ করে সরকার বললো যে না, 5 বছর বা 10 বছরের জন্য কোনো প্রকারের বিদ্যুৎ সংযোগ ওই অঞ্চলে দিবে না। সেই ক্ষেত্রে তোমার কারখানাটি হয়তো তুমি ব্যাংক থেকে লোন নিয়ে অথবা ঋণ করে নিয়েছ, কারখানাটি দিয়েছ। সেক্ষেত্রে তোমাকে এই 5 বছর বা 10 বছর পর্যন্ত ব্যাংকের সুদটা দিতে হবে, এবং তোমাকে যে এই যে টাকাটা তোমার দিতে হচ্ছে বা ব্যয়টা হচ্ছে, অথবা নিজের টাকা দিয়ে করলেও তোমার এই যে 5 বছর পর্যন্ত তোমার যে বিনিয়োগটা করেছো, এত বড় বিনিয়োগ, সেটা তুমি আর এখন বন্ধ করে দিতে পারছো না। এখন যদি তুমি, কারণ হচ্ছে তোমার এটা এখন একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যবসায়, অর্থাৎ তোমার এটা যে অলাভজনক বা এখান থেকে যে তুমি উৎপাদন প্রক্রিয়া চালাতে পারবে না, সেটা একটা প্রচার প্রসারিতা, এটা বিক্রিও করতে পারতেছ না। এই যে বিশাল অঙ্কের একটা তোমাকে মাসুল দিতে হচ্ছে বিনিয়োগের বিশাল আকারের উপর ডিফেন্স করার ক্ষেত্রে, আমরা আগে আমাদেরকে মূলধন বাজেটিং প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বটা এখানে জানতে হবে। আমরা যে বিনিয়োগ করব সেক্ষেত্রে আসলে কি আমরা পাবো কি পাবো না, এই বিষয়টা মূলধন বাজেটিং এর গুরুত্ব বহন করে। এছাড়া ঝুঁকির ভিত্তিতে যে বিষয়টি, সেটি হচ্ছে তোমার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসলে অনিশ্চয়তা বা ঝুঁকির মধ্যে বিরাজ করে। আমরা যে ব্যবসায় বিনিয়োগ করে থাকি এগুলা আসলে আমরা ঝুঁকিতেই বিনিয়োগ করে থাকি। এটা লভ্যাংশ আসতেও পারে, নাও আসতে পারে, লাভজনক হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে মূলধন বাজেটিং প্রক্রিয়ার যে বিষয়টি আমাদেরকে বিবেচনা করতে হয় সেটি হচ্ছে, আমরা যে কোনো ব্যবসায় বিনিয়োগ করার আগে সেটার ঝুঁকিটা পাককালন বা ঝুঁকিটা পরিমাপ করতে হবে। ঝুঁকি পরিমাপ করে যখন আমরা মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত গ্রহণ করব, তখন মূলধন বাজেটিংটা আমাদের জন্য লাভজনক এবং সফল ব্যবসায় সফলতা নিয়ে আসবে। সুতরাং ঝুঁকির ভিত্তিতেও মূলধন বাজেটিং এর গুরুত্বটা অপরিসীম। শিক্ষার্থীরা, এরপর মূলধন বাজেটিং এর প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। স্থায়ী সম্পত্তি কর, ব্যবসায় পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পের সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্যায়ন, প্রতিস্থাপন ও আধুনিকায়ন ইত্যাদি ক্ষেত্রে আমাদেরকে মূলধন বাজেটিং এর প্রয়োগটা দেখাতে হয়। স্থায়ী সম্পত্তি কর বলতে ব্যবসায় যখন তুমি শুরু করবে সেই ক্ষেত্রে তোমাকে জমি ক্রয় করতে হবে, অথবা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেশিন, কলকারখানার জন্য যে যে আসবাবপত্রগুলো প্রয়োজন, এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। এগুলা ক্রয়ের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং এর প্রয়োগটা দেখতে পারি। এগুলা ক্রয়ের সময় যদি আমরা মূলধন বাজেটিংটা সঠিকভাবে না করতে পারি, সেক্ষেত্রে এইসব স্থায়ী সম্পত্তি ক্রয় করে ব্যবসা অনেক সময় লোকসানের সম্মুখীন হতে পারে। এজন্য এই ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রয়োগ লক্ষ্য করা যায়। ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পের সম্প্রসারণ, অর্থাৎ ব্যবসা চালু করে দেখা যাবে ব্যবসার উৎপাদন ক্ষমতা আরো বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন পণ্য, ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হয়, যেটা মূলধন বাজেটিং এর প্রয়োগ লক্ষ্য করা যায়। পণ্য বৈচিত্র্যায়ন করা, অর্থাৎ তুমি একটি পণ্য ছাড়ার পরে পণ্য আরো নতুন নতুন পণ্য উৎপাদন করবে, ব্যবসায় সম্প্রসারণ করবে। সেই ক্ষেত্রে পণ্য বৈচিত্র্যায়নও আমরা কি মূলধন বাজেটিং এর প্রয়োগটা লক্ষ্য করে থাকি। এছাড়া প্রতিস্থাপন, আধুনিকায়ন, অর্থাৎ ব্যবসায়ের আমরা আধুনিকায়ন করতে চাই, অর্থাৎ আগে যে পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করছে সেই পদ্ধতিতে বর্তমান প্রতিযোগিতামূলক বা আধুনিকায়নের সাথে আমার ব্যবসাটা খাপ খাচ্ছে না মার্কেটের সাথে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, ব্যবসায়ীকে বা কারখানাকে প্রতিস্থাপন করতে হচ্ছে নতুন করে এবং আধুনিকায়ন করতে হচ্ছে। এইটাও ব্যবসায় মূলধন বাজেটিং এর প্রয়োগের সাথে সম্পর্কিত। শিক্ষার্থীরা, মূলধন বাজেটিং এর প্রক্রিয়াটা
মূলধন বাজেটিং প্রক্রিয়ায় আমরা নগদ প্রবাহ পাককালীন করতে পারি এবং বার্তা হার নির্ধারণ করে আমরা মূলধন বাজেটিং প্রক্রিয়াটা অবলম্বন করতে পারি। এছাড়া মূলধন বাজেটিং এর পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ করে আমরা মূলধন বাজেটিং প্রক্রিয়াটা নির্ধারণ করতে পারি। শিক্ষার্থীরা, মূল আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ যেটা দিয়ে আমরা মূলধন বাজেটটা করে থাকি, সেখানে মূলধন বাজেটিং এর 4টি প্রক্রিয়া রয়েছে। একটি হচ্ছে গড় মুনাফা হার পদ্ধতি, একটি হচ্ছে ফেব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি। গড় মুনাফা হার পদ্ধতিটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড, অর্থাৎ এটাকে ARR সংক্ষেপে ARR বলা হয়। ফেব্যাক পিরিয়ড, ফেব্যাক সময়টাকে বলা হয় ফেব্যাক পিরিয়ড মেথড। নিট বর্তমান মূল্য পদ্ধতিকে বলা হয় নিট প্রেজেন্ট ভ্যালু মেথড বা NPV। অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতিকে বলা হয় IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড, অর্থাৎ অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি। শিক্ষার্থীরা, এই যে নবম দশম শ্রেণীর সিলেবাসে আমরা এই 4টি পদ্ধতির মধ্যে 2টা পদ্ধতির অঙ্ক সাধারণত বোর্ডে এসে থাকে বা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, আর আমাদের পাঠ্য বইয়েও অর্থাৎ 2টি পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে বা গাণিতিক সমস্যা সমাধান করা হয়েছে। সেটি হচ্ছে গড় মুনাফার পদ্ধতি ARR এবং ফেব্যাক সময় পদ্ধতি ফি নিয়ে আলোচনা করা হয়েছে এবং গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। তো আজকে আমরা গড় মুনাফা হার পদ্ধতি এবং ফেব্যাক সময় পদ্ধতির সূত্রগুলো সম্পর্কে ধারণা লাভ করব। শিক্ষার্থীরা, গড় মুনাফা হার সমান হচ্ছে প্রথম যে সূত্রটি ARR গড় মুনাফা হারের, সেটি হচ্ছে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ, অর্থাৎ গড় নিট মুনাফাকে আমরা গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা গড় মুনাফা হারটা আমরা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, আর ফেব্যাক সময়টা হচ্ছে NCO ভাই, অর্থাৎ তোমাদের এখানে বলছে বিনিয়োগ এবং বার্ষিক নগদ, অর্থাৎ বার্ষিক বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করলে ফেব্যাক সময়টা পাওয়া যায়। বইতে এইভাবে সূত্রটা লেখা বাংলায়। আমরা বাংলায় সূত্রটা না লিখে যদি ইংরেজিতে সংক্ষেপে লিখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা যে বিনিয়োগটাকে NCO ধরছি এবং বার্ষিক নগদ প্রবাহটাকে আন্তঃপ্রবাহটাকে NCB ধরছি, অর্থাৎ NCO বাই NCB। এখানে আমরা অর্থাৎ যে ক্ষেত্রে নিট বার্ষিক নগদ প্রবাহটা আন্তঃপ্রবাহটা সমান থাকবে, অর্থাৎ যদি আমি 5 বছরের জন্য প্রকল্পটা নিয়ে থাকি, সেখানে যদি আমার 5 বছর পর্যন্ত আয়ের হারটা একই হারে অর্থাৎ সমান হারে আসে, সেক্ষেত্রে আমি NCOটা অর্থাৎ NCO বাই NCB এই সূত্রের মাধ্যমে আমরা ফেব্যাক সময়টা নির্ণয় করব। যদি আমার 5 বছর পর্যন্ত প্রত্যেক বছরে যদি আয়ের হারটা বা নিট মুনাফাটা নগদান্ত প্রবাহটা যদি ভিন্ন ভিন্ন আসে, সেই ক্ষেত্রে আমাকে দ্বিতীয় সূত্রটি অর্থাৎ ফেব্যাক সময় সমান A প্লাস NCO মাইনাস C বাই D এই সূত্রটি দ্বারা আমরা অঙ্ক বা গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তো এখানে A সমান হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ দ্য কুমুলেটিভ নেট ক্যাশ ফ্লো ইন নিয়ার আপ টু NCO, অর্থাৎ নগদ অন্তঃপ্রবাহের অর্থাৎ ক্রমযোজিত নগদ অন্তঃপ্রবাহের সম্ভাব্য যে বছর পেব্যাক সময়টা রয়েছে সেই বছরটি আমরা A সমান লিখব। আর এখানে NCOটা হচ্ছে নিট ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার অফ দ্য ফলোইং ইয়ার A, অর্থাৎ এই যে সম্ভাব্য পেব্যাক সময়ের ক্রমযোজিত যে নগদ, অর্থাৎ এখানে NCOটা হচ্ছে বিনিয়োগ, আর বিনিয়োগ থেকে আমরা যেটা বাদ দিব সিটা হচ্ছে এখানে কমিউনিটেড নেট ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার A, অর্থাৎ এখানে এটা হচ্ছে সম্ভাব্য ফেব্যাক সময়ের ক্রমযোজিত নগদ যে প্রবাহটা থাকবে, ক্রমযোজন করে নগদ প্রবাহের যে ক্রমযোজনটা হবে সেটা সম্ভাব্য বছরের যে ক্রমযোজনটা হবে সেটি সমান হচ্ছে C। আর D সমান হচ্ছে অর্থাৎ নেট ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার ফলোইং দ্য ইয়ার A, অর্থাৎ সম্ভাব্য নগদ প্রবাহের বছরের পরবর্তী বছরের শুধু নগদ প্রবাহটা, এখানে ক্রমযোজিত না, পরবর্তী বছরের শুধু নগদ প্রবাহটা সমান হচ্ছে D। আর এভাবে আমরা যখন করে NCO থেকে আমরা সিটা বাদ দিয়ে D দিয়ে ভাগ করব,
তখন আমরা এটা যোগ করে দিলে আমরা পেব্যাক সময়টা আমরা পেয়ে যাব। শিক্ষার্থীরা, নিট মুনাফা, নিট মুনাফাটা হচ্ছে মোট মুনাফা থেকে আয়কর, অর্থাৎ প্রশ্নে যদি আয়কর দেয়া থাকে সেক্ষেত্রে আয়কর বাদ দিলে, মোট মুনাফা থেকে আয়কর বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে মোট মুনাফা। আর মোট মুনাফাটাকে, অর্থাৎ তুমি যে বিক্রয় করেছো সেই বিক্রয় থেকে খরচ সমূহ বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা। তো মোট মুনাফাটা হলো খরচ সমূহ হচ্ছে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় ইত্যাদি হচ্ছে তোমার খরচ সমূহ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয় ইত্যাদি যোগ করার পর যেটি হবে সেটি যদি বিক্রয় থেকে আমরা বাদ দিই তা থেকে আমরা মোট মুনাফা পাবো। আর মোট মুনাফা থেকে যখন আয়করের কথা উল্লেখ থাকবে সেটি বাদ দিলে আমরা পাবো নেট মুনাফা। শিক্ষার্থীরা, এছাড়া ব্যবসায় সরলরৈখিক, অনেক সময় অবচয়ে নির্দিষ্ট অঙ্ক লেখা থাকে, অনেক সময় লেখা থাকে সরলরৈখিক পদ্ধতিতে তিনি অবচয় ধার্য করেন। সেই ক্ষেত্রে তোমাকে অবচয়টা নির্ণয় করতে হবে, বাৎসরিক কত টাকা করে তোমার অবচয় হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের ক্ষেত্রে আমরা যে বিনিয়োগটা করে থাকি সেই বিনিয়োগ থেকে যদি কোনো ভগ্নাবশেষ বা অবশিষ্ট মূল্য থাকে সেটা বাদ দিয়ে আমরা প্রকল্প বা বিনিয়োগের যে বছর সংখ্যা রয়েছে তা দিয়ে আমরা ভাগ করলে সরলরৈখিক অবচয় বা বার্ষিক অবচয়ের পরিমাণটা আমরা জানতে পারবো। শিক্ষার্থীরা, গড় নিট মুনাফা, অর্থাৎ গড় নিট মুনাফাটা কি? গড় নিট মুনাফাগুলো যোগ করতে হবে, অর্থাৎ তুমি যখন নিট মুনাফাগুলো পাবে প্রত্যেক বছরের সেগুলো যোগ করে গড় নিট মুনাফাটা আমরা সেটাকে আমরা মেয়াদ দিয়ে ভাগ করব। যদি আবার আমরা অনেক ক্ষেত্রে কোনো বছর হয়তো ক্ষতিও হতে পারে, সবসময় যে নিট মুনাফা হবে তা না, কোনো বছর আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। আর যদি সেখানে ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা গড় নিট মুনাফা যেগুলো হয়েছে সেগুলা থেকে সেগুলা যোগ করব, আর যেটি ক্ষতি হয়েছে সেটা আমরা কি করব? বিয়োগ করে দেব। তারপর আমরা নিট মুনাফাকে মেয়াদ দ্বারা ভাগ করলে আমরা গড় নিট মুনাফাটা পাবো। শিক্ষার্থীরা, নগদ অন্তঃপ্রবাহটা কি? নগদ অন্তঃপ্রবাহটা হচ্ছে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যে অর্থ পাওয়া যাবে সেটি হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ। অর্থাৎ তোমার যে নিট মুনাফা হবে সেই নিট মুনাফার সাথে আমরা যখন কি করব? নিট মুনাফাটা হচ্ছে যে মোট মুনাফা থেকে আমরা যখন খরচ বাদ দিব তখন আমরা নিট মুনাফা পাই। আর এই নিট মুনাফার সাথে যখন অবচয়টা আবার আমরা যোগ করে দেব সেক্ষেত্রে আমরা এটা নগদ অন্তঃপ্রবাহ পাবো। একাধিক প্রকল্পের মধ্যে, অর্থাৎ গড় মুনাফা হার বেশি যেই প্রকল্পের সেই প্রকল্পটি আমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। শিক্ষার্থীরা, আবার পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে, অর্থাৎ যখন পেব্যাক পিরিয়ড নির্ণয় করব সেই ক্ষেত্রে যে প্রকল্পের পেব্যাক সময়টা কম সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। আর গড় মুনাফা হারের ক্ষেত্রে যে প্রকল্পের গড় মুনাফা হারটা বেশি সেই প্রকল্পটি আমরা এখানে গ্রহণ করব। এছাড়া গড় বিনিয়োগটা হচ্ছে বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্যকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা গড়, অর্থাৎ যে কোনো বিনিয়োগকে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তখন আমরা গড় বিনিয়োগটা পেয়ে যাব। শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করতেছি একটি গড় মুনাফা নির্ণয়ের একটা আদর্শ ছক, অর্থাৎ গড় মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে এই ছকটি লক্ষ্য করব। অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের খরচের পরিমাণ দেওয়া থাকবে, আয়কর দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম ছক পূরণ করে প্রথমে নিট মুনাফাটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এরকম ঘর করে তারপর বিক্রয় লিখে বিক্রয় থেকে আমরা যে খরচ, অর্থাৎ চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় ইত্যাদি বাদ দিব। তাই সেটা বাদ দিলে আমরা যেটা মোট মুনাফা পাবো, সেখান থেকে আমরা আয়করটা বাদ দিলে নিট মুনাফাটা আমরা পেয়ে যাব। অনেক ক্ষেত্রে আয়কর দেয়া থাকে না, তো সেই ক্ষেত্রে খরচ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার নিট মুনাফা। আর আয়কর যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা আয়করটা বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, আয় বলতে আমরা যেটিকে বুঝি সেটি হচ্ছে বিক্রিত অর্থ হতে বিক্রয়কৃত অর্থটাই বা অর্জিত অর্থটাই হচ্ছে আমাদের আয়। ব্যয় বলতে কাঁচামাল খরচ, বিক্রয় খরচ এবং অবচয় সহ অন্যান্য খরচকে আমরা তোমার বুঝে থাকি। আয় থেকে আমরা ব্যয় বাদ দিলে পাবো মোট মুনাফা। আবার মোট মুনাফা থেকে আমরা যখন কর বাদ দিব তখন পাবো নিট মুনাফা। নিট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করলে পাবো নগদ অন্তঃপ্রবাহটা। শিক্ষার্থীরা, তো আজকে আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে এগুলা মানে অর্থাৎ থিওরি, তোমরা এগুলা সংজ্ঞাগুলো বাসায় নির্ণয় করবে এবং পড়বে। যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিজে নিজে করতে পারো সেই ক্ষেত্রে তোমার জন্য গাণিতিক সমস্যা সমাধান করা এবং সূত্রের প্রয়োগ করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে।
তো আজকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ নেট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি ব্যাখ্যা করো, মূলধন বাজেটিং এর অনুমান নির্ভর কেন, মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি ও কি কি, প্রতিষ্ঠানের পেব্যাক সময় নির্ধারণ করেন কারা, মূলধন রেশনিং বলতে কি বোঝায়, মূলধন বাজেটিং সবসময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ব্যাখ্যা করো, মুনাফা অর্জনের মূলধন বাজেটিং এর ভূমিকা কি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসের আমরা এই পর্যন্তই। তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা পেব্যাক পিরিয়ড এবং গড় মুনাফা হার পদ্ধতির সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।